হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আজ হাফিজের যাওয়ার দিন। হোসেন পরিবারের সকলে উপস্থিত একত্রে, নেই শুধু আলেয়া। হাফসা বেগম কেঁদে ভাসাচ্ছে তার একমাত্র ছেলে, চোখের মানিক তার। হাফিজ তার মায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলে, কাঁদে না আর, অসুস্থ হবে তুমি, আমি চলে আসবো তো, মাত্র 2 বছরের ব্যাপার। কত সহজ তোর জন্য এইসব বলা, যখন নিজে বাবা হবি তখন বুঝবি আমাদের কষ্ট। আচ্ছা এখন একটু হাসো দেখি, তোমার হাসি মুখ দেখেই বিদায় নিতে চাই। হাফসা বেগম হাসে, ছেলেকে আঁকড়ে ধরে চুমু দেয় কপালে। মাকে ছেড়ে একে একে সবার থেকে বিদায় নেয় হাফেজ, কিন্তু চোখ তার যাকে খুঁজছে সেই অনুপস্থিত। শেষে রিফাতকে জড়িয়ে ধরে হাফেজ। ভাইজান, কোনো রকমের অসুবিধা হলে আমায় জানাবি। কলম্বিয়াতে আমার বেশ জানা ফ্রেন্ড আছে। জানাবো ভাইজান, ইয়ানাকে দেখে রেখো। আর আর কি? আমার একটা বোন আছে। হাফিজ ফ্যাকাশে হাসে, বলে, রঙিন চশমা পরে পৃথিবী দেখছে ও। আমি চাই তার সেই পৃথিবী সুন্দরই থাক। আমি চাই আমার ভাইয়ের মনের চাওয়াটা পূরণ হোক, 2 বছর পরেই হোক, কিন্তু হোক। রিফাত বোঝে ভালোবাসা না পাওয়ার কষ্ট, কিন্তু বোনের উপর জোর খাটিয়ে কিছু করতে চায় না সে। ভালোবাসা নিজ থেকেই তৈরি হয়, জোর করে শুধু বন্দি রাখা যায়। হাফিজ ব্যাগ নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। কি মনে করে হুট করে এই রিফাতদের ছাদের পানি তাকায়, দম আটকে আসে এক মুহূর্তের জন্য। অনুভূতির জোয়ার ঝাপটা দেয় চিত্ত মাঝারে। আলেয়া রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার হাফিজের পানি। আলেয়া অপলক দেখে গেল শুধু, কেন জানি তার খারাপ লাগছে। অসীম পীড়ায় পীড়িত হচ্ছে অন্তর, গাল ভার হয়ে আসছে। সে হাফিজকে কোনো দিন সেই দৃষ্টিতে দেখিনি। এখানে তার ভুল কোথায়? তার দোষ কি শুধু এটাই যে সে হাফিজকে ভালোবাসেনি? হাফিজ সেই রমণীর পানে চেয়ে আপন মনে শুধায়, ভালোবাসা মানে শুধুই অধিকার বোধ নয়, ভালোবাসা মানে মুক্ত আকাশ। আজ মুক্ত গগন উপহার দিলাম তোমায়, অপেক্ষায় থাকবো তোমার ফিরে আসার। সময় নাকি সব ঠিক করে দেয়, সমস্ত জখম মুছে ফেলে, সমস্ত তিক্ততা দূর করে। দেখা যাক এই সময়ের কাছে কি হার মেনে আলে আর মনে জন্ম নেয় ভালোবাসার আকাশ, নাকি হাফিজের ভালোবাসার সমুদ্রে খরা পড়ে। 3.5 মাস চলছে ইয়ানার প্রেগন্যান্সি। পেট ফুলে উঠেছে হালকা। কেউ খুব গভীরভাবে না দেখলে বোঝা মুশকিল হবে যে মেয়েটা গর্ভবতী। ব্যাপারটা খুবই সাধারণ। প্রেগন্যান্সির বেলি সব মেয়েদের একই হয় না। ইয়ানার শারীরিক পরিবর্তন খুব একটা বেশি দেখা না গেলেও পরিবর্তন ঘটেছে ইয়ানার মানসিক অবস্থার। মাঝে মধ্যে মেয়েটা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, আবার কখনো রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। প্রেগনেন্সির মাঝে মুড সুইং ব্যাপারটা অত্যাধিক নর্মাল, কিন্তু ইয়ানার জন্য তা অত্যাধিক বেশি দেখা দিচ্ছে। রিফাত চেষ্টা করেও ইয়ানার সর্ব কথা মেনে চলার, দিন দিন মেয়েটার আবদার বাড়ছে বই কমছে না। রাত বিরাতে কেঁদে ওঠে মেয়েটা, আবার মাঝে মধ্যে ঘুমন্ত রিফাতকে তুলে নানান প্রশ্ন, নানান কথা বলে সে। রিফাতও ঘুমে আচ্ছন্ন হওয়া শরীরে মেয়েটার সমস্ত কথা শুনে উত্তর দেয় খোশ মেজাজে। আবার কখনো রাত 12টায় খেয়ে ঘুমালেও 1:30টায় উঠে খেতে চাওয়ার মতো বায়না ধরে ইয়ানা। রিফাতের দিন কাটছে চিন্তায়, বুক ভরা ত্রাস নিয়ে চলাফেরা করছে সাধারণভাবে। ইয়ানাকে সর্বসময় চোখে চোখে রাখে, সর্বদিকে খেয়াল রাখে মেয়েটার। তাহাজ্জুদ পড়ে, দীর্ঘ মোনাজাত করে স্ত্রীর জন্য। আহা, কি ভাগ্য ইয়ানার, তাই না? গভীর রাতে রিফাত বিছানা হাসড়ায়, মোচড় দিয়ে ওঠে অন্তর। পাশে ইয়ানার অস্তিত্ব নেই বুঝে আসতে তড়া করে লাফিয়ে ওঠে বিছানা হতে। বাড়িকে নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকাতে শান্ত হয় চিত্ত। ইয়ানা এলোমেলো অবস্থায় সোফায় বসে আছে, পলকহীন ফ্লোরে তাকিয়ে আছে সে। রিফাত নামে ধীর পায় হেঁটে ইয়ানার সামনে বসে। এখানে কেন এনো? ঘুম না আসলে আমায় ডাকবে বলছিলাম না? ইয়ানা ঘোর লাগা চোখে তাকায় রিফাতের দিকে, সময় ব্যয় না করে রিফাতের বুকের কাছে টি শার্ট টেনে কাছে আনে, অতঃপর ঠোঁটের ছোঁয়ায় মত্ত ইয়ানা। রিফাত চমকায়, সরিয়ে আনে না ইয়ানা হতে, নিজেও আঁকড়ে ধরে মেয়েটাকে। ইয়ানার অপরিপক্ক চুমুকে নিজেই সামাল দেয়।
দীর্ঘ চুমনের পর ইয়ানা হাঁপিয়ে ওঠে, কিন্তু দমি যায় না। রিফাতের গলায় ছোট্ট ছোঁয়াতে রিফাত চেতনা হারায়। আজ ইয়ানা নিজ থেকে এগিয়ে আসছে, কিন্তু এটা ঠিক সময় নয়। ইয়ানার প্রেগন্যান্সির শুরু থেকে রিফাত নিজেকে সামলে চলে। সে কোনো রকম রিস্ক নিতে চায় না। ইয়ানার অশান্ত চুমুতে রিফাত দবি রাখে নিজেকে। ইয়ানার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়, কিন্তু মেয়েটা যখন রিফাতের টি শার্ট খুলে ফেলার চেষ্টা করে, ঠিক তখনই রিফাত থামায় তাকে। ইনো, কাম ডাউন, এটা ঠিক সময় না, তুমি সিক, আসো আমি তোমায় বুকে নিয়ে ঘুমাবো। শোনে না ইয়ানা, জেদি হয়ে উঠে আঁচড় কাটে রিফাতের বুকে, দাঁতের দাঁত পিষে সহ্য করে সেই ব্যথা। রিফাত এখন না, বোঝার চেষ্টা করো প্রেয়সী। এখনই? সূক্ষ্ম দাঁতের কামড় বসাতেই রিফাত আহ, উক করে ওঠে। ইয়ানাকে সরিয়ে ঘাড়ে হাত রেখে তার চোখের সামনে ধরতে রক্তের দেখা মেলে। রিফাত দীর্ঘশ্বাস ছাড়ে। এসো, রাত হয়েছে, ঘুমাবো। আমি চাইছি আপনাকে। পরে। এখনই। জেদ করছো কেন ইনো? এবার যেন রাগে লাল হয় ইয়ানা। ভারী কি নিঃশ্বাস ফেলে রিফাতের বুকে ধাক্কা দেয়, তেজে গজ গজ করতে করতে বলে, কেন ভালোবাসেন না আমায়? ও পুরনো হয়ে গেছি, আগের মতো চিকুন নেই, তাই চোখ পড়েছে অন্য কারোর ওপর। কে সে? সুন্দর নাকি? আমার থেকে বেশি সুন্দর? যান তার কাছেই যান। তাই আজকাল দূরে দূরে থাকেন, এড়িয়ে যান আমাকে। বুঝি, সব বুঝি। আমি থাকবো না আপনার কাছে, চলে যাব। তীব্র ক্রোধে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই রিফাত আটকায়। পেছন থেকে আলিঙ্গন করে, তার মুখ ঘুরিয়ে চুমু দেয় বউয়ের নরম অধরে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলে শান্ত হয় ইয়ানা। এবার কেঁদে ওঠে হু হু করে। রিফাত কামিজ ছড়িয়ে পেটে হাত রেখে বলে, এখানে বেবি আছে না? হুম। আমাদের ছোট্ট একটা ভুলেও কষ্ট পাবে, তুমি কি চাও? হুম। তাহলে কান্না থামাও, আমার বুকে ঘুমাবে। হুম। আসো। খিদে পেয়েছে। ঠোঁট ফুলিয়ে বলে ইয়ানা। ফোঁস করে শ্বাস ছাড়ে রিফাত। মেয়েটার কপালে চুমু দেয়। ইয়ানাকে বসিয়ে নিজে কিচেনে যায়। 15 মিনিট পর গরম টক ঝাল নুডলস নিয়ে রুমে প্রবেশ করে। নিজ হাতে ইয়ানাকে খাইয়ে মুখ মুছিয়ে দেয়। অতঃপর কোলে তুলে বিছানায় শুয়ে নিজেও ইয়ানাকে বুকে টেনে নেয়। মাথায় হাত বুলাতে থাকে যতক্ষণ না ইয়ানার গভীর নিঃশ্বাস কানে আসলো। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে নাক ডুবিয়ে বলে, তোমার স্থান আমার বুকেই হোক, আমার প্রতিটা ভোর হোক তোমাকে বুকে নিয়ে, প্রতিটা রাত পার হোক তোমার ঘ্রাণে। ইয়াসমিন বেগম এবং আসফিয়ার সাথে কিচেনে সাহায্য করছে ইয়ানা, এবং তারা বারংবার না করা সত্ত্বেও ইয়ানা যেতে ইচ্ছুক নয়। সে কি কাজ বেশি করছে নাকি? সে তো শুধু সবজি কাটতে ধুতে সাহায্য করছে কেবল। সারা দিন রাত তুমি বসে থাকতে থাকতে কার ভালো লাগে? যতক্ষণ রিফাত থাকে ভালো লাগে, কিন্তু মানুষটার কি কাজ নেই? তাও দিনের বেশিরভাগ সময় সে ইয়ানাকেই দেয়, খেয়াল রাখে, সেবা করে। ইয়ানার নিজেকে ভাগ্যবতী মনে হয়। আয়নায় নিজেকে দেখলো, হিংসে হয় তার। ইয়ানা রুমে যা, না হলে ড্রয়িং রুমে বস, ঘেমে যাচ্ছিস। রিফাত দেখলে রাগারাগি করবে। তোমার ছেলে রাগে না কখন? রাগ তার ছায়া সঙ্গী। আসফিয়া ঠোঁট চেপে হাসে। ইয়ানা সত্যি ঘেমে উঠেছে। গলা ঘাড়ে ঘামে মাখামাখি। রান্নাঘরে গরম হয়, এটাই স্বাভাবিক। তাও রিফাত এটাকে অস্বাভাবিক নেয়। ইয়ানা ধীর পায়ে হেঁটে রান্নাঘর থেকে বেরিয়ে বেসিনের নিকট যায়। পানি ছেটায় আরক্ত মুখে। 2 দিন ধরে মাটন ইয়াখনি পোলাও খেতে মন চাইছিল ইয়ানার। তারই প্রিপারেশন চলছে রান্নাঘরে। রিফাত গিয়েছে মাটন আনতে। 40 মিনিটের ঊর্ধ্বে রিফাত গিয়েছে, এবার হয়তো চলে আসবে। ইয়ানা বকা খেতে চায় না, তাই ভালো মেয়ের মতন ড্রয়িং রুমে সোফায় বসলো। পায়ে ব্যথা বাড়ছে তরতর করে। কিচেনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়তো ক্লান্ত তার অবয়ব। এরই মাঝে আগমন ঘটে রিফাতে। রোদে ঘেমে গেছে বেচারা। হাতের ব্যাগে প্রায় কেজি খানিক মাংস বোঝা যাচ্ছে, আরো কিছু জিনিসপত্র আছে। সোফায় বসা ইয়ানার দিকে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, অতঃপর কিচেনে রেখে এলো ব্যাগপত্র। কিছুক্ষণ পর রিফাতও ইয়ানার সামনে সোফায় বসলো। কপালে পড়ে থাকা ঘামে ভেজা চুল ঠেলে দিল পেছন দিকে। পানি খাবেন? ইয়ানা প্রশ্ন করলেও উত্তর আসলো না ওই পাশ থেকে। রিফাত তখনও কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানার পানে। মেয়েটাও যথাসম্ভব নিজ ব্যথাতুর ভঙ্গি লুকাতে ব্যস্ত।
রিফাত গম্ভীর গলায় বলে। ইয়ানা ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনবে। চমকায়। সে ভেবেছিল তার সামনে টি টেবিলে রাখা পানির জগ থেকে পানি ঢেলেই রিফাতকে দেবে। সে যদি এইখান থেকে ওঠে তাহলে পায়ের ব্যথায় সে আবারও বসে পড়বে। ব্যথাটা বাড়ছে বই কমছে না। রিফাতের ভঙ্গিমা তখনও একই রকম। ইয়ানা আলতো হেসে সোফা থেকে সুন্দরভাবে ওঠার চেষ্টা করলেও চোখ মুখ খিচে ব্যথায় বহিঃপ্রকাশ ঘটিয়েই ফেলে। তখনই তেতে উঠে রিফাত। আর ইচ্ছাকৃতভাবে বলা কথাটিও কাজে লেগেছে। এক প্রকার তেড়ে যায় ইয়ানার কাছে, বাহু ধরে আবার বসিয়ে দেয়। খ্যাপাটিক গলায় বলে, সাহস বেড়েছে না? কিছু বলি না দেখে মাথায় নিয়ে নিয়েছো স্টুপিড। এই বলে যায়নি আমার রুমে থাকতে? বলো বলো যায়নি? ইয়ানার চোখ ভিজে আসে। তার তোয়াক্কা করে না রিফাত। মাথা তার বেজায় গরম। ইয়ানা অশ্রুসিক্ত নয়ন দেখে রিফাত আরো বেশি চটে। মৃদু চিৎকার দিয়ে বলে, খবরদার যদি চোখ থেকে এক বিন্দু পানি পড়ে, কিছু বললেই কেঁদে ভাসাবে। এখন পায়ে ব্যথা কার হচ্ছে? কে কষ্ট পাচ্ছে? ইয়ানা কোনো রকম উচ্চারিত করে, আমি কিছুই করিনি, শুধু দাঁড়িয়েছিলাম। রিফাত ভারী কি নিঃশ্বাস ফেলে। মেয়েটা আজকাল বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাও এই মেয়ের তেড়ামি দেখে রিফাতের মেজাজ তুঙ্গে উঠে। এই শুধু দাঁড়িয়েছিলে মানে কি? আমি যাওয়ার পর থেকে দাঁড়িয়ে আছো? তাকাও তাকাও আমার দিকে। ইয়ানা হিচকি তোলে। নাকের পাটা ফুলেছে তার। ঠোঁট কামড়িয়ে কান্না আটকায় কোনো রকমে। পায়ের ব্যথার সাথে রিফাতের বুকুনি সব মিলিয়ে নাজুক অবস্থা। কাহিল রিফাতও। ইয়ানাকে নিয়ে প্রতিটা মুহূর্তে সংশয়ে থাকে রিফাত। মেয়েটা তার প্রাণ। ইয়ানার ছোট থেকে ছোট ব্যথাও রিফাতকে উন্মাদ করে। এই যেমন এখন ইয়ানার ব্যথায় তার বুক কাঁপছে। রিফাতের কণ্ঠে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আসফিয়া। কি হলো রিফাত? রিফাতের চোয়াল শক্ত রেখেই বলে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে পায়ের ব্যথা বাড়িয়েছো। কাল রাতেও ঘুমাইনি ব্যথায়, আজ আবারও। কথা শুনে না মোটেও। রুমে নিয়ে যাও, আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি, মালিশ করে দেব। আমি কতবার বললাম বাতাসে বসতে, শুনলই না। শুনবে কেন? নিজের ইচ্ছায় ওর সাথে, নিজের ইচ্ছায় হচ্ছে ওর কাছে সব। রিফাতের এখনো কথায় খারাপ লাগলো ইয়ানার। অশ্রু নদী হয়ে বইতে চাইলেও তো আটকালো বহু কষ্টে। ইয়ানাকে ধীর স্থির ভাবে তুলল সোফা হতে। সাবধানে সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গেল তাকে। রিফাত কতবার ইয়ানাকে নিচের রুমে শিফট হওয়ার কথা বলেছে, কিন্তু ইয়ানা তা শোনেনি। তার মতে তাদের রুমে রিফাতের গন্ধ আছে, তাদের খুনসুটির প্রেমময় মুহূর্ত আছে যা ইয়ানা ফিল করতে পারে। রিফাত চলে গেলে রুমের মধ্যে পায়চারি করে, সব অনুভব করে। রিফাত তাকে বিছানায় বসিয়ে পকেট থেকে ফোন ওয়ালেট বের করে টেবিলে রাখে। ইয়ানা মাথা নিচু করে বসে রইল চুপচাপ। রাগান্বিত রিফাতকে তার বড়ই ভয় করে। এরই মধ্যে বাটিতে রসুন সরিষার তেল গরম করে নিয়ে এলো আসফিয়া। আমি মালিশ করে দিচ্ছি। রিফাত বিনয়ের সঙ্গেই বলল, আমি করতে পারবো, আপনি তেল টেবিলে রেখে দিন। মুচকি হেসে তাই করলো মিসেস আসফিয়া। রিফাত ইয়ানার সামনে বসে শাড়ি পা হতে তুলে উপরেই ইয়ানা চমকায়। পা সরিয়ে নিতে চাইলে রিফাত দেয় এক রাম ধমক। এই সমস্যা কি? পা দেখাও, মাথা থেকে আঁচল সরাও, ঘেমে একাকার হয়েছে। ইয়ানা এবার হু হু করে কেঁদে ওঠে। রিফাত ইয়ানার আঁচল সরিয়ে দেয়। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলে ইয়ানা কান্না আটকায়। পানি খাওয়ায় ইয়ানাকে, হিসিয়ে বলে, কাঁদলে খবর আছে। কাঁদবো না, সরি। সরি শুনে লাভ? ব্যথা কমবে এতে? ইয়ানা উত্তর দিল না। রিফাত গরম তেল হাতে ম্যাশ করে ইয়ানার পা মালিশ করে দিতে লাগলো। আরাম লাগছে, সাথে ব্যথাও করছে সামান্য। পায়ের উপরই ভাগ ফলেছে। বেশি ব্যথা? গুনগুন শব্দে ইয়ানার। বেশ কিছুক্ষণ মালিশ করে রিফাত উঠতে নিলেই ইয়ানার তার বাহু টেনে আটকায়। রিফাত ফিকুচকে সামনে তাকাতে ইয়ানা জাপটে ধরে রিফাতকে। পেটে মুখ গুজে দিয়ে ভাঙা কঞ্চে বলে, আপনি রেগে থাকবেন না আমার থেকে। রেগে নাই, ছাড়ো। না, আপনি রেগে, আমি জানি। যখন জানো আমি রেগে যাবো তাহলে এমন কাজ করো কেন? আর করব না, ওয়াদা। রিফাত রুদ্ধশ্বাস ছাড়ে। মেয়েটা তাকে রেগে থাকতে দেয় না। এই যে এখন বিড়াল ছানার মতো তাকে জড়িয়ে ধরে আছে, এতে করে কি রিফাত রেগে থাকতে পারে? না, কখনই পারে না। রিফাত আগলে ধরে তার বোকা প্রেয়সীকে। মাথার উপরের ভাগে
ঠোঁট ছোঁয়ায় পরপর মৃদু স্বরে শোধায়। 9 মান্থ চলছে এনো, বোঝো সর্বদা কত টেনশনে থাকে আমি, মন বসে না কিছুতেই। আমি আপনাকে কষ্ট দিই তাই না? তুমি আমার কষ্ট না সুখ। নিজের অস্তিত্বের যত্ন নিতে কষ্ট হয় না, বরং সুখ লাগে। তুমি আমার জীবনযাত্রার শেষ ঠিকানা। দ্বিতীয়বার এরকম কথা বললে দাঁত ভেঙে দেব। বাবু দেখছে যে আপনি আমায় বকছেন। দেখুক দেখুক যে তার মা কত পাজি, অনেক বেশি বুঝে ফেলেছে সব। যত্নকে কষ্ট বলছে সে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কষ্ট বাড়ালো, তার দিকে হুঁশ নাই। ইয়ানা আরো মিশে যেতে চায় রিফাতের সত্তায়, নাক ঘষে আলতো করে। হঠাৎ রিফাতের চোখ আটকায় ইয়ানার উন্মুক্ত মেইলি ঘাড়, কাঁধে, বুকের কিনারে। সেথায় তার দেওয়া চিহ্ন সদা সর্বদা জলজল করে। রিফাত চুম্বনী সীমাবদ্ধ থাকলেও ইয়ানা এইটুকু ভালোবাসা নিজ দায়িত্বে আদায় করে নেয়। ইয়ানা জানে রিফাত তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে। ইয়ানা বোঝে রিফাতের পেটে থুতনি ঠেকিয়ে মাথা তুলে ঠোঁট ফুলিয়ে বলে, আর দাঁড়াবো না বেশিক্ষণ, এবার ঠোঁটে চুমু দিন। রিফাতের প্রিয় কুঞ্চিত করে হেসে ফেলে। মেয়েটা দিনকে দিন আরো বেশি আদর হয়ে যাচ্ছে। আজকাল লজ্জা পায় কম। ইয়ানা যখন ফুলে ওঠা পেটে কোমরে হাত রেখে রুম জুড়ে হেঁটে চকলেট খায়, রিফাতের তখন মনে হয় মেয়েটাকে বুকে পুরে রাখতে। রিফাত শক্ত চুমু এঁটে দেয় ইয়ানার নরম ঠোঁটে, অতঃপর শাড়ির আঁচল টেনে দেয়। চলো গোসল করবে। ইয়ানা মাথা নাড়ায় ভালো মেয়ের মতো রিফাতের সাথে ওয়াশরুমে যায়। রিফাত ওকে গোসল করিয়ে জামা পরতে সাহায্য করে, ভিজে চুল শুকিয়ে দেয়। ইয়ানা অজু করে চেয়ারে বসে নামাজ আদায় করে। ইতিমধ্যে রিফাত গোসল সেরে মসজিদে যায়। নামাজ পড়ে এসে দেখে ইয়ানা বিছানায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। রিফাতকে দেখে মৃদু হেসে শেষ করে পড়া। রিফাত ইয়ানার কপালে চুমু এঁকে বলে, খিদে পেয়েছে না? পেয়েছে। ইয়ানা সম্মতি জানাতেই রিফাত নিচে যায়। এতক্ষণে তৈরি হয়ে গেছে মাটন ইয়াখনি পোলাও। রিফাত নিজ হাতে ওকে খাইয়ে দেয়। ইয়ানা ভীষণ তৃপ্তি সহকারে খায়। খাওয়া শেষে ইয়ানাকে শুয়ে রিফাত সব নিচে রেখে আসে। নিজেও শুয়ে ইয়ানাকে বুকে লেপটে নেয়। হুট করে ইয়ানার ব্যথা শব্দ তুলে আহ, বিচলিত হয় রিফাত। তড়িঘড়ি করে বলল, কি হলো এনো, পেটে ব্যথা করছে বলো। ইয়ানা নাক টেনে বলে, লাথি দেয় দুষ্টুটা। সাহসা রিফাত ইয়ানার গালে নাক ঘষে চুমু খায়। হাতের চালান হয় উন্মুক্ত পেটে। সেটাই নরম ভঙ্গিমায় হাত বুলায় আদর মাখা কঞ্চে বলে, মায়ের মতো দুষ্টু হয়েছে। মোটেও না, আব্বুর মতো। আব্বুর মতো হলে তুমি কাহিল হবে এনো, দুইজনেরই দুই রকম আদরে তুমি শেষ। ইয়ানা মৃদু হাসে। রিফাতের দাড়িযুক্ত গালে নিজের নরম গাল ঘষে বলে, আপনি আমি ছাড়া কারোর সাথে এইরকম আদুরে গলায় কথা বলবেন না রিফাত। আপনি জানেন না আপনার এই কণ্ঠে কতটা মাদকতা আছে। রিফাত বিস্তর হাসে বলে, হিংসুটে এনো। হুম, আপনার বউ। হেসে উঠি ইয়ানা। রিফাত দেখে সেই মায়াময় হাসে। 5 মাসের রুষাকে নিয়ে খেলতে ব্যস্ত আতিকা। ছোট্ট মেয়েটা অত্যাধিক আদুরে, শুধুই কোলে নিয়ে চুমু খেতেই মন চায়। তাই তো সময় পেলে আহিলকে নিয়ে দানিশদের বাড়ি হাজির হয় সে। সময় কাটায় দানিশ আর রুতবার মেয়ে রুষার সাথে। যেমন এখন মেয়েটাকে কোলের উপর বসিয়ে কাতুকুতু দিচ্ছে আর দুজনেই হেসে উঠছে উচ্ছ্বাস কঞ্চে। হঠাৎ কোথা থেকে একটা টিকটিকি তাদের পাশে পড়তে রুষা ভয় খামচে তোল আতিকার উন্মুক্ত বুক। বাচ্চাটির ধারালো নখের আঁচড়ে ছিলে যায় খানিক অংশ। জ্বালা করে ওঠে জায়গাটা। ব্যথা পেলেও উফ করে না আতিকা। টিকটিকির ভয় দুজনে চিৎকারে হতদন্ত হয়ে রুতবা প্রবেশ করে রুমে। আতিকা মিকি হেসে বলে, আপনি টিকটিকি। রুতবা হেসে বলে, এত ভয়। আতিকা কিছু বলে না। রুতবা আবারও বলে, কল করেছিল একটু আগে, আহিলের সাথে নাকি কথা হয়েছে, একটু পর আসবে তোমাকে নিতে। আতিকা অসন্তুষ্ট কণ্ঠে বলল, রুষাকে নিয়ে যায় আমার সাথে। ও এখন বেস্ট মিল খায়, আর একটু বড় হোক তারপর তোমাদের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। আতিকা ভাবে আহিল এসেছে, তাই খাটের মাঝে রুষাকে নিয়ে চুপচাপ বসে থাকে। ঠিক কিছুক্ষণের মাঝেই আহিল রুমে প্রবেশ করে।
ছোট্ট মেয়েটা আহিলকে দেখে তার দুটো হাত বাড়িয়ে দেয় তার দিকে। আহিলও মেয়েটাকে কোলে নিয়ে আদর করে বেশ খানিকক্ষণ। কোনা চোখে তাকায় আতিকার দিকে, দেখে মেয়েটার ছোট্ট মুখখানা। ফুস করে নিঃশ্বাস ছাড়ে ছেলেটা। কিছুক্ষণ পর রুষাকে রুদবা নিয়ে যায়। আহিলকে বলে বসতে, সে নাস্তা তৈরি করছে সন্ধ্যার। আহিল এগিয়ে আসে আতিকার দিকে। মেয়েটাকে সময় দেওয়া হয় না মোটেই। নাস্তা করে যে বের হয় আসে বেশ রাত করে। মেয়েটা তার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে যায়। আহিল পাশে বসতে আতিকা সরে যায়। খারাপ লাগে আহিলের। অভিমান করেছে মেয়েটা। কথা বলবে না? ব্যস্ত মানুষদের বিরক্ত করতে নেই। আতিকা উঠে চলে যেতে নিলে আহিল আটকায়, নিজের কাছে নিয়ে আসে। চোখ যায় বুকের দিকে, খামচির স্থানে আঙ্গুল দ্বারা সেটা স্পর্শ করতে চোখ খিচে নেয় আতিকা। আহিল পুছে এটা কার কাজ। মাথা নামিয়ে গাঢ় চুমু দিতে আতিকা কেঁপে ওঠে। এবার ঠোঁটের কাছে ঠোঁট আনতে আতিকা বলে ওঠে, বাড়ি যাব, চলুন। এড়িয়ে যাচ্ছ? আপনাকে এড়িয়ে যাই কি করে? আপনার বাড়ি থাকি, খাই, আপনাকে এড়িয়ে যেতে পারি? শুধু বলছি বাড়ি যাব, তারপর আপনার যা ইচ্ছে করবেন। এভাবে বলছো কেন আতু? খারাপ লাগলো? দুঃখিত। স্বামীকে ফিরিয়ে দিতে নেই। দাঁড়ান, রোদ বাপিকে বলে আসি আমাদের কিছুক্ষণ ডিস্টার্ব না করতে। আতিকা, আপনি বসুন, আমি আপির কাছ থেকে একটা বিছানা চাদর নিয়ে আসছি। এটা নোংরা হলে ওটা পেতে দিব। আর আপনি তো ভীষণ সেফটি মেনটেন করেন, এখন হবে কিনা আমি জানি না। দাঁড়ান, আমি আসছি। আহিল থ হয়ে রয় আতিকার কথা শুনে। সে লাজুক লজ্জাপতি মেয়েটা কোথায় গেল? লজ্জা পায় আহিল নিজেই। আতিকার শান্ত শীতল কণ্ঠ। হয়তো অভিমান বেশি হয়ে গেলে অভিযোগ করা কঠিন হয়ে পড়ে। আতিকা কথাটি বলেই যেতে নিলে আহিল থামায়, অবাক হয়ে ধমকায়, কি করছো কি? আপনি তো এখন। চুপ, পাগল হলে? আমি কি সবসময় তোমার সাথে ইন্টিমেট হওয়ার কথা বলি? আমি জাস্ট একটা কিস করতে চাইছিলাম। ও। আতিকার ছোট জবাবে আহিল আহত হয়। আহিল মেয়েটার গালে হাত রাখে, কপালে চুমু এঁকে নিজের কপাল ঠেকায়। ভারী কি নিঃশ্বাস ফেলে বলে, অভিযোগ করো আতু, বলো আমায় তোমার মনের রাগ, বলো প্লিজ। এমন আচরণ করো না চান। আতিকা এবার ছল ছল দৃষ্টি মেলে তাকায় আহিলের পানে। মুহূর্তেই যেতেই আহিল হতে নিজেকে সরিয়ে আনে, কম্পনযুক্ত কুণ্ঠনরত স্বরে শুধায়, কি বলবো আপনাকে? আপনার কি সেই সময় আছে? মনে করুন তো, শেষ কবে একসাথে বসে রাতে ডিনার করেছি? শেষ কবে আপনাকে আরামে জড়িয়ে ধরেছি? আপনার তো আমার দিকে এক পলক তাকানোরও সময় নেই। এত ব্যস্ততার মাঝে একটাই জিনিস আপনার দ্বারা হয়েছে, সেটা হলো ক্লান্ত হয়ে গভীর রাতে আমাকে কাছে টেনে নেওয়া। আর আমিও নির্দ্বিধায় আপনার কাছে নিজেকে বিলিয়ে দিতাম। রাতের অন্ধকারে নিজের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে আপনি সকাল হতেই চলে যেতেন। আর কি শুনবেন আপনি? আহিল স্তব্ধ হয়ে রয়। আতিকার একটা কথা তার হৃদয় খান খান করেছে। অবহেলায় তার বউ এত অবহেলা করতে পারলো আহিল? হ্যাঁ, পেরেছে বলেই তো তাদের মাঝে এই দূরত্ব। আহিল আতিকার হাত ধরে দাঁড়ায়, মাথা নিচু করে বলতে আরম্ভ করে, আই এম সো সরি, আমাকে মাফ করে দাও আতু। এত ব্যস্ততার মাঝে যেন আমি সবকিছু গুলিয়ে ফেলেছিলাম। মাফ করো জান, এত অভিমান করে থেকো না প্লিজ। আতিকার চোখের পানি মুছিয়ে দেয় আহিল। চোখের পাতায় চুমু দিয়ে বলে, এত অবহেলায় রাখার জন্য অনেক সরি। কথা হলো জান। সরি একটা শর্তে অ্যাকসেপ্ট হবে। সব মানবো। প্রমিস? একটা বেবি এনে দিন। কোথায় পাবো? আহিল অবাক হয়ে তাকিয়ে রইল আতিকার দিকে। ছেলেটার প্রশ্নে আতিকা লজ্জা পায়, কোনো রকমে নিজেকে সামলায়। আহিলের হাত টেনে নিজের পেটের উপর রাখে, ইশারা করতে আহিল রুদ্ধশ্বাস ছাড়ে। এখন না, ঠিক সময়। আপনি প্রমিস করেছেন। আহিল বোঝে আবেগের বশে প্রমিস তো করেই ফেলেছে সে, এখন আতিকা সেটা আদায় করেই দম নেবে। আহিল আলতো হেসে আতিকার কোমর টেনে ধরে, কানে ফিসফিসিয়ে বলল, এতে লং প্রসেস, তার আগে আমাদের বাড়ি যেতে হবে। আতিকার কান গরম হয়ে আসে, লাজে রাঙা হয়ে মুখ লুকায় স্বামী প্রশস্ত বুকে। গড়িতির সময় ৮টার কাছাকাছি। ইয়ানাকে কিছু মুহূর্ত আগেই দেখে গেছে আতিকা আর আহিল। সময়টা বেশ কেটেছে ইয়ানার আর রিফাতের। আজানের আওয়াজ শুনতে ইয়ানা ওয়াশরুমে যাবে বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে।
বিশাল পেট নিয়ে উঠতে বসতে অসুবিধার সম্মুখীন হয় ইয়ানা, কিন্তু সেই অসুবিধা কখনো বুঝতে দেয় না রিফাত। ফোনের বার্তালাপ সেরে রুমে প্রবেশ করে দেখে ইয়ানা বিছানা ছেড়ে দাঁড়াতে চাইছে। রিফাত দ্রুত পায়ে এগিয়ে এসে সাহায্য করে ইয়ানাকে বলে, আমি পারবো তো যেতে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ইয়ানাকে ওয়াশরুমে রেখে বেরিয়ে আসতে আসতে বলে, খুলে রাখো, ছিটকিনি দেবে না। আমি খাবারের প্লেট নিচে রেখে আসছি এখনই। ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সময় নিয়ে ফ্রেশ হয় ইয়ানা। ওযু শেষ করে বেরিয়ে এসে চেয়ারে বসে নিচে বসে নামাজ আদায় করতে তার কষ্ট হয়। রিফাত নিজেও রুমে এসে এক পলক ইয়ানাকে দেখে টুপি নিয়ে চলে যায় মসজিদের উদ্দেশ্যে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। সে আর আগের ইয়ানা নেই। যথেষ্ট শরীরে উন্নতি হয়েছে। গাল কেমন ফুলে আছে তার, গোলুমলু হয়েছে অনেক। রিফাত অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখতে পায় তার অর্ধাঙ্গিনীকে। পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খায় গলার কিনারে। ইয়ানা শিউরেছে, রিফাতের হাতের উপর হাত রাখে, মাথা এলিয়ে দেয় বুকে। আমাদের একটা ছেলে হলে কেমন হয় রিফাত? ভালোই হবে, কিন্তু আল্লাহ যা দেবেন তাতেই আমি খুশি। আমি আগের তুলনায় মোটা হয়ে গেছি, তাই না? প্রেগন্যান্সিতে এরকম শারীরিক পরিবর্তন স্বাভাবিক কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই না? তুমি আমার গোপন সুখ ইয়ানা, তোমায় ভালোবাসা আমার আসক্তি। ইয়ানা এবার ঘুরে দাঁড়ায়, রিফাতের চোখে চোখ রেখে বলে, আমার কিছু হয়ে গেলে বাবুকে দেখবেন, আর আমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসা হারাম করলাম আপনার জন্য। রিফাত ইয়ানাকে দূরে সরা চোখে মুখে কাঠিন্য বা ফুটে ওঠে রিফাতের। ইয়ানাকে হাজারবার বারণ করলেও এরকম কথা বলতে, তাও মেয়েটা একই কাজ করে। রিফাতের বুক পুড়ে যায়। মেয়েটা কি তা বোঝে? রক্তিম হয় রিফাতের চোখ। জুসের গ্লাস ইয়ানার দিকে এগিয়ে দিয়ে বলে, শেষ করো। আমি খাবো না। মেজাজ খুব খারাপ করছো, রাগ ওঠার আগে শেষ করো। ইয়ানা জুস রেখেই এগিয়ে এলো রিফাতের দিকে। নিজ দায়িত্বে রিফাতের শার্টের সামনের দুটো বোতাম খুলে ফেল। রিফাত দেখলো, কিছু বলল না। অতঃপর শার্ট সরিয়ে নিজের ধারালো দাঁতের সুচলো কামড় বসালো সেটায়। রিফাত চোখ বন্ধ করে উফ বলি উঠল, কিন্তু সরিয়ে দিল না ইয়ানাকে। ইয়ানার ক্ষান্ত হতেই নিজেই সরে এলো, নিজেই ঠোঁট ফুলিয়ে বলল, কামড় দিলাম কেন? রিফাত রুদ্ধশ্বাস ছেড়ে বলল, কারণ আমি পাগল। ব্যথা করে? না না, আরাম লাগছে ভীষণ। ইয়ানা দাঁত কেলিয়ে হাসে। নিজে থেকে জুস শেষ করে রিফাতের হাত টেনে বলে, বুকের ধুক ধুক শব্দ শোনার মেশিন বের করুন, বাবুর হৃদয় স্পন্দন শুনবো। আগতা তাই করলো রিফাত। মাস চারেক আগে থেকে ইয়ানা আর রিফাতের অভ্যাসে পরিণত হয়েছে তাদের অনাগত সন্তানের হৃদস্পন্দন শোনার। এই মৃদু ধুকপুকানি কর্ণ গ্রন্থিতে আঘাত করতে রিফাতের শরীর হিমশীতল হয়ে যায়। তারও হৃদয় ছলাৎ ছলাৎ করে ওঠে তৃপ্তি অনুভূতিতে। রাতের খাবার শেষে রিফাত প্লেটে নিচে রাখতে যায়। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয় ইব্রাহিম সাহেব এবং আফতাব মিয়ার সাথে কথোপকথন। এদিকে ইয়ানার ধীর গতিতে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হওয়ার উচিত। কেন জানে তার শরীর সকাল থেকেই খারাপ লাগছে। কেমন অস্থির অস্থির অনুভব হচ্ছে তার। পেটের নিচটায় চিনচিন ব্যথা করছে। মাঝে মধ্যেই তা বাড়ছে, কিন্তু এই সমস্ত কিছু সে কাউকে বলেনি। এই ছোট খাটো বিষয় নিয়ে সে কাউকে উত্তেজনা ফেলতে চায় না। এমনিতেই সবাই অনেক চিন্তায় থাকে তাকে নিয়ে। তাই তো দ্রুত ফ্রেশ হয়ে ঘুমাবে সে। রিফাতের বুকে লম্বা একটা ঘুম দেওয়ার পরিকল্পনা তার, কিন্তু এই পরিকল্পনা কল্পনায় রয়ে যায়। হঠাৎ পেটের তীব্র ব্যথায় কুকড়ে উঠল ইয়ানা। নিঃশ্বাসের গতি তিত্তির করে বাড়ছে। শরীর অবশ হয়ে যাচ্ছে যেন। পেটের নিচটায় ব্যথায় ছেড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ইয়ানার শরীর হাড়গুলো এক এক করে ভাঙছে। তবে কি এটাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত? ইয়ানা কেঁদে উঠল হু করে। কোনো রকমের কমোডের পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। এতক্ষণে ওয়াশরুমের মেঝে রক্তে রঞ্জিত। দু পা বেয়ে গড়িয়ে পড়ছে রক্তিম তরল। চেঁচিয়ে উঠল ইয়ানা। বুক উঠানামা অস্বাভাবিক, কিন্তু তার সেই স্বর এত চিকন যে তা শুধু রয়ে গেল চার দেয়ালের মাঝেই। পেটে হাত রেখেই
ইয়ানা। মা গো, বলেই চিৎকার দিয়ে হাঁপিয়ে উঠল, গাল হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে কোনো রকমে। কি মনে করে দ্রুত হাতে পাজামা খুলে ফেলল। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই কঠিন মুহূর্তে সে একা, একদম একা। ইয়ানা অনুভব করলো কিছু, শরীর অস্বাভাবিক কাঁপছে, তার লোমকূপ সজাগ হলো, বুঝে আসা চোখ টেনে টুনে খুলে ফিরফির করে আওড়ায়। ও আসছে, ও আসছে।